মানে আমি যদি একা কোনোদিন কফি শপে গিয়ে আমাকে কফি খেতে হয়, দ্যাট ডে ওই ডিপ্রেশন শুরু হবে আমার। মানে এখন হয়তো আমাকে দেখলে মানুষ চিনতেই পারবে না, আমি ব্যাকআপ ডান্সারে কাজ করেছি। রিনাউন্ড ডিরেক্টর প্রকাশ ঝায়ের সিনেমা শেষ করলো। ও বলেছে ওর 15 কেজি ওজন বেড়েছে। বলে দিল কত কিছু। আর আমার বোনটা বলছিল, আমার বোনকে বলছিল ওরও ওজন বেড়েছে। তা আমি ওকে বললাম তোদের আমি ত্যায্য বোন করলাম। হানিমুনেও গেছি 12 জনের টিম নিয়ে। তোমাদের যদি 3 বোন থাকে বা 2 বোন থাকে, যদি পুজোর সময় তোমার 2টো জামা, তোমার বোনের 2টো জামা হয়, বলবে আমার 4টে জামা হয়েছে, বোনের 4টে জামা হয়েছে। কি জানি, আমি জানি না, মায়ের রূপালী পর্দার প্রতি খুব অ্যাট্রাকশন আছে, কিন্তু উত্তম কুমারকে মনে মনে ভালো টালো বাসতে হয়, তাই জন্য হয়তো। তো টিভিতে তুমি প্যান্ডেলে গিয়ে কি দেখবে? ধাক্কা ধাক্কি ঠাকুরটাই দেখবে, প্যান্ডেলটাই দেখবে, সেটা টিভিতে দেখিয়ে দিচ্ছে। তুমি ওই সপ্তমী, অষ্টমী, নবমী কি খেতে চাও খাও। আমরা 3 বোন লাইন দিয়ে একরকম জামা দিত, একরকম ব্যান্ড প্যাটের মতো একরকম জামা পরে নিয়ে, সে ফটো আমার কাছে আছে। এখন টুইনিং বলে। ফার্স্ট কে বলুন তো, কে? মল্লিকা ব্যানার্জি। দেখলি 5 মিনিট যদি দেরি হতো, আমি আর ওটাতে কনসেন্ট্রেট করছি। আমি ভাবছি মা জানতে পারলো কি করে এটা। বম্বেতে বলে দিয়েছি মা আমি যখন যাব আমাকে পুরো জামাইয়ের মতো খেতে দেবে, বিকজ আমি খাই ছাই না খাই, তুই তো খাস না, এইটুকুনি খাস, আমি না খাবো না, তুমি আমাকে দেবে ওরকম করে সাজিয়ে। তার কারণে আমি দেখতে চাই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী খুব ভালো করে আমি তো খাবো, ও তো সবসময় খায়। না, তুমি আমাকে আরেকবার জিজ্ঞেস করতে পারতে তো, আমি খেতাম দুধটা। আমি নরেন্দ্র মোদীর একটা কোট থেকে বলছি যে अगर आपको बहुत आगे बढ़ना है ना, कहीं बहुत जगह नाम बनाना है आपको, तो आपको कंफर्ट जोन से निकलना ही होगा। সরি বললে কেউ কোনোদিন ছোট হয় না, বড়ও যদি ছোটর কাছে সরি বলতে হয়। আমিও যদি ভুল করি আমি বোনকে বলি সরি রে বোন, আমি এটা বলেছি। আর যে ক্যামেরার পেছনে রয়েছে তাকেই জিজ্ঞেস করি, তাহলে কি বুম নিয়ে তোমার সাথে আমার যখন শুটিং থাকবে না, আমি কি ঘুরে ঘুরে বেড়াবো নাকি? তাহলে নমস্কার, আমি প্রাতশ্রী আর টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি মল্লিকাদের বাড়িতে। আর তার আগে সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো মল্লিকা? খুব ভালো আছি। আমার দর্শককে জানাই যে শারদীয়া শুভেচ্ছা, দুর্গাপুজো খুব ভালো কাটুক। আর সব মিলিয়ে মিশিয়ে ভালোই আছি। মানে নতুন জামা কাপড় পরা হচ্ছে, ওই উত্তেজনাটা ছোটবেলা থেকেই আছে, নতুন জামা কাপড় পরা। আর পাশে আজকে আর একজনকে পেয়ে গেছি, ইনি কি একটু তুমি পরিচয় করিয়ে দাও। আমার বোন, মানে আমরা 3 বোন। আমার এটা মেজো বোন, ছোট বোন, আমরা 3 বোন। মানে আমি বড়, মেজো, ছোট। ছোট জনকে আমরা দেখিয়েছি জামা ষষ্ঠীর দিনকে, আর আজকে মেজো জনকে দেখাচ্ছি। মেজো জন বম্বে থাকে। আমরা খুব চেষ্টা করি, কারণ আমরা চেষ্টা করি না, আমরা তো কলকাতায় থাকি। ও খুব ভাবে চেষ্টা করে যে ওর জন্মদিন, নিউ ইয়ার বলো, 31st বলো, যে কোনো বড় বড় অকেশনে ও ফ্যামিলির সাথে কাটানোর খুব চেষ্টা করে। আর চেষ্টাটা ও মানে ওর যদি হ্যাঁ অন্তর থেকে চায় বলেই, ওর যদি কাজ না থাকে ও মানে আমাদের সাথেই থাকে। তোমার নামটা একটুখানি শোনাও, একটু আমাদেরকে একটুখানি পরিচয় করাও। এখান থেকে এত 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 কাছে বসেছে যে আমার এখান থেকে বুম যাচ্ছে না। হাই, দিস ইজ মালবিকা। আর ও হয়তো আমাকে চেনে না, বাট দর্শকরা আমাকে চেনে, বিকজ 14 বছর ধরে আমি বাংলাতে কাজ করেছি। সো আই হ্যাভ ডান ফিউ মেনি ফিল্মস হিয়ার। আর এখন বম্বেতে কাজ করছি, তা দেখতেও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। না আগে আজকেই যেরকম বেশ 10 বছর না আগে, 12 বছর ওই সেই মেমোরিজ গুলো আসে। তো ও আমাকে আজকের মেমোরিজ গুলো দেখাচ্ছিল, দেখিয়ে বলছে 8 years বিফোর দেখাচ্ছে, দিদি দেখ আমি তখন মোটো ছোটো ছিলাম। না মোটো ছোটো না, তখন বেবি ফ্যাট ছিল। এখন ওই বেবি ফ্যাটটা ঝরে গিয়ে এখন মানে অ্যাডাল্টহুডে চলে এসছে বলে বেবি ফ্যাটটা নেই। কারণ ও এই বাংলা সিনেমায়, মানে বাংলা ইন্ডাস্ট্রিতে, টলিউডে প্রচুর, মানে প্রথমে আমি কাজ করেছি টলিউডে, মানে প্রায় 13-14 বছর বয়সে। মানে এখন হয়তো আমাকে দেখলে মানুষ চিনতেই পারবে না, আমি ব্যাকআপ ডান্সারে কাজ করেছি।
তারপরে আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি একেবারে হাউসওয়াইফ হয়ে গেছিলাম, তারপরে ও কাজ করতো, মানে কাজ করতে এলো, যেরকম মিস্টার ফান্টুস ফার্স্ট ফিল্ম বুম্বাদার সাথে, তারপরে কখনো বিদায় বলো না, তারপর সাদা ক্যানভাস, মিস্টার ভাদুরী, কাঠমান্ডু রাজদার সাথে, তারপরে বুদ্ধ দাশগুপ্তর সাথে টোপ, বহু ভালো ভালো সিনেমাও টলিউডকে দিয়েছে, টলিউডে মানে তখন আমাকে যা দেখতে ছিল, হ্যাঁ। ইনফ্যাক্ট আমার বম্বের যারা বন্ধুরা আছে, আমার কলিগসরা আছে, দে সেড কে अगर तुम नहीं बोलती ना ये तुम हो, हम पहचानते भी नहीं है कि तुम हो। तो बट इट्स अ ब्लेसिंग्स के आई चेंज एवरी डे इन अ न्यू अवतार एंड या आई एम हियर टुडे। এখান থেকে টলিউড থেকে বলিউডে যাওয়ার, এই যে টলিউড থেকে বলিউডের এই যে যাত্রাটা, মানে এটা কি মানে শুধু কি কাজের জন্য নাকি আরো অনেক কিছু কারণের জন্য সেক্ষেত্রে ওখানে যাওয়া, মানে বলিউডে যাওয়ার সিদ্ধান্তটা কিসের জন্য? I want a bigger audience. আমার ভাস্ট অডিয়েন্স দরকার ছিল, বিকজ আমি যে খাটনিটা এখানে খাটতাম একটা চরিত্রের জন্য, চাই আমি সাদা ক্যানভাসে যখন একটা সাইকো কিলার করেছিলাম, তো আমি ডেফিনেটলি 1 মাস ধরে একটা প্রিপারেশন ছিল, যে কোনো ক্যারেক্টারে আমি করতাম, খুব প্রিপারেশনটা খুব বড় থাকতো, বাট অডিয়েন্স আমাদের বাংলা দর্শকই ছিল শুধু। সো আই রিয়েলি ওয়ান্ট কে না আমি এই পরিশ্রমটাই করব। ডেফিনেটলি স্ট্রাগলটা অনেক বেশি ওখানে, আমাকে এখানকার অনেকে মানা করেছিল, পাগল নাকি তুমি অত দূরে যাচ্ছ, ওখানে ওখানে অনেক স্ট্রাগল, বাট আমার একটা মনে হয় গেছে তখন কিন্তু ওর লাইফ মানে টলিউড ইন্ডাস্ট্রিতে সেট হয় না, যে যেরকম আমার অনেক সময় ও আমাকে বলে দিদি বম্বে, এখানে তো বম্বেতে তো কোনো অসুবিধা নেই, তুই এখানে অডিশন দিয়ে নিশ্চয়ই কিছু না কিছু হয়ে যাবে, আমার তো মানে বাড়ি আছেই, তোর তো আলাদা করে কোনো রকম খরচা হবে না, খাবার খরচাও নেই, কিছু নেই, তুই জাস্ট অডিশন। আমি যেরকম ওই ভয় মানে ওই সাহসটা দেখাতে পারিনি, কারণ আমি এই জায়গায় আমার নিজের একটা পরিচিতি তৈরি করে ফেলেছি, আবার নতুন করে কি ওই স্ট্রাগল করা, ও যে সাহসটা দেখাতে পেরেছে, মানে ও যে মানে বম্বেতে গেছে, ও তো আবার জিরো থেকে শুরু করেছে, একদম জিরো থেকে শুরু করে ওই জায়গাটা ও অ্যাচিভ করেছে, সেই জায়গা থেকে আমি ওই সাহসটা দেখাতে পারিনি। ও বম্বে গেছে, ছোট ছোট মানে সরি টু সে ছোট ছোট নয়, ও কনিকা সিং এর সাথে, কনিকা সিং তো কনিকা কাপুর এগেন, সরি কনিকা কাপুরের সাথে মিউজিক ভিডিও করেছে, গণেশ আচার্যার সাথে মিউজিক ভিডিও করেছে, তারপরে আমাদের সাউথের ওই হিরোটার নামটা বিজয় দেবরকোন্ডা, হ্যাঁ বিজয় দেবরকোন্ডার সাথে মিউজিক ভিডিও করেছে, ও নিজে মানে ইন্ডিভিজুয়ালি মিউজিক ভিডিও করেছে, ও করতে 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 আজকের আমি বলবো না, আজকের ও একটা না, ও আজকে হ্যাঁ আজকের ও আজ কিছুদিন আগেই আমি ওকে ফোন করেছিলাম, বোন কংগ্রাচুলেশন, মানে আমার তরফ থেকে কংগ্রাচুলেশন বোন, খুব ভালো লাগছে এইটা ওটা, তো আমাকে বলেছিল দিদি আমি কিন্তু ভেবেছিলাম, আর তোদের কিন্তু আমি বলেছিলাম যে আমি কিন্তু বিগ স্ক্রিন সিনেমা করব, আমি অপেক্ষা করছিলাম, হয় না, ওর ব্যাপারটা হলো দেখবে যখন সিংহ কোনো বড় কিছু মানে পার হতে চায়, তখন ও 10 পা পেছোয়, ওই গিয়ার আপটা নেয়, তারপরে ও ওই জাম্পটা দেয়, যে আমি একবারে আমি যেন ফেলিয়ার না হয়, মানে আমি 10 পা পেছোই, তার জন্য কোনো অসুবিধে নেই, 10 পা পিছিয়ে আমি জাম্প পেছনোটা 10 পা পেছনোটা আজকে প্রমাণ হয়ে গেল যে তুমি বললে, তুমি নামটা বলো, হ্যাঁ এটা হচ্ছে 10 পা পেছনো, এরপর যখন জামটা করেছে এবার দিদি হ্যাঁ এবার ওই যে 10 পা পেছনো, ও যে ওই কাজ করছে করছে, বোন কিরে কিছু হলো, বাড়ির লোকের প্রতি রিফিউজ মেনি অফার্স ইন সিরিয়াল, স্টার প্লাস থেকে শুরু করে সাব টিভি থেকে শুরু করে লিড রোল, আর দিদি আমাকে অনেকবার বলেছে যে লাস্টে মানে আমার হয় না, আমি যেরকম খুব তাড়াতাড়ি ভয় পেয়ে যাই, মানে হয় না একটা সেটেলমেন্টের দরকার, বড়রা যেরকম হয়, যে মা যেরকম হয় যে না বোন ডাকছে যখন আর রিফিউজ করিস না, ও মানে 5 বছর বম্বেতে ওই সিরিয়াল এই মিউজিক ভিডিও করছে, কিন্তু কোনো মিউজিক ভিডিওটাই কিন্তু ছোটখাটো নয়, সবটাই কিন্তু, কিন্তু তবুও ও তো আমাদের মানে আমাদের গোল যে ও সিনেমা করতে যাচ্ছে, ও সিনেমা করতে যাচ্ছে, সেইটা যখন 5 বছর ধরে একটা সময় আমি বললাম 5 বছরের মধ্যে 2 বছর প্যান্ডেমিক,
প্যান্ডামিক। এবার আমি বললাম যে করে নে বোন, সিরিয়াল আসছে এত ভালো, করে না। না দিদি আরেকটু অপেক্ষা করি, দেখি না কি হয়, দেখি না কি হয়। করতে করতে এই আমরা সেদিন বসে কথা বলি, দিদি আমি কিন্তু বিগ স্ক্রিন মুভি মানে বিগ স্ক্রিন কাজ করলাম। ফার্স্ট বার তোরা চেয়েছিলি যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবি টিকিট কেটে, আমার সিনেমা, ও কিন্তু সেটা রিচ করেছে। আজকের ও আমাদের রিনাউন্ড ডিরেক্টর প্রকাশ ঝায়ের সিনেমা শেষ করলো। এবার ও মানে প্রকাশ ঝায়ের মতো একজন স্টলওয়ার্ড, হ্যাঁ স্টলওয়ার্ড, মানে আমরা মানে একজন এত মানে ও হয়তো টলিউডের সবকটাই স্টলওয়ার্ডের সাথে সিনেমা করেছে, কিন্তু এইখানে কিন্তু করে গেছে, এটা এক্সপেকটেশন আমাদের ফুলফিল করে দিয়েছে। এবার ও যখনই মানে ওই যে 10 পা পেছনে, ওই যে বললো 10 পা পেছিয়ে, ও কিন্তু একদম শেলের ভেতর ঢুকে না দিদি, ও কিন্তু নিরাশ হয়নি, কিন্তু কোনোদিন হোপ ছাড়িনি। মানে হয় না যে হোপটা ছেড়ে দিলে ভালো কিছু তুমি কেন রিচ করতে পারবে না। ও সেটা প্রমাণ করে দিয়েছে যে আমি হোপটা কখনো ছাড়িনি, যে আমি যে করেছি, আমি যে এই ম্যানিফেস্টেশন করেছি যে আমি তোদেরকে বিগ স্ক্রিনে আমাকে দেখাবো, তোরা টিকিট কেটে আমার জন্য যাবি, ও সেটা প্রমাণ করে দিয়েছে। এবার ওর ওই জার্নিটা তো আমি মানে ওই জার্নি দিয়ে তো আমি যাইনি, এবার ওর ওই জার্নিতে না, আমি তো কখনো ওদেরকে আমার বোন হিসেবে কনসিডার করিনি। আমি আমার মেয়েকে আমি বলি যে আমার 3টে মেয়ে, ও বড়, ছোটটা হলো আমার মেজো, আর গরিমা হলো আমার ছোট। আমার এমনই বিশ্বাস, আমি অনেক সময় গরিমাকে বলি, গরিমা আমার জন্য তুমি ভেবো না, কারণ আমার যখন আমি সেকেন্ড ইনিংসে যখন পা দিইনি, মানে আমি যখন বিয়ে করিনি, তখন আমি এতটাই নিশ্চিন্ত ছিলাম যে আমার বয়সকালে আমি একা থাকতে তো ভয় পাই, আর সবার বাবা মা সব সময় সবার সাথে থাকে না, একটা দিন তারা হয়তো আমাদের ছেড়ে চলে যাবেন। তখন আমার মায়ের খুব মানে চিন্তা ছিল, আমি একদম একা থাকতে পারি না। ও যেরকম একা থাকতে পারে, একা রান্না করতে পারে, একা খেতে পারে, একা টিভি দেখতে পারে, ও পারে, একা ঘুরতে যেতে পারে, হ্যাঁ, কিন্তু আমি একদম পারি না। মানে আমি যদি একা কোনোদিন কফি শপে গিয়ে আমাকে কফি খেতে হয়, দ্যাট ডে ওই ডিপ্রেশন শুরু হবে আমার। মানে আমি একা চলতে পারবো না। মানে আমার ঘুরতে গেলেও, যেরকম আমি হানিমুনেও গেছি 12 জনের টিম নিয়ে, মানে সবাই গেছিল আমার সাথে, মানে আমার কাকার বাড়ি, আমার মা, আমার শাশুড়ি বলছে এ আবার কি রকম হানিমুন হচ্ছে তোমাদের। আমি বলছি এটাই আমার কাছে আনন্দ, সবাই আছে, এটাই আমার কাছে আনন্দ। যেটা বলছে মানে ওই একা। তো আমি যখন সেকেন্ড ইনিংস আমার জীবনে নিই, মা আমাকে বলতো তুই তো একা থাকতে পারবি, মা তুমি এত চিন্তা করো না। আমার কিন্তু একবারের কথা গরিমার আমার মুখে আসেনি যে আমি আমি তো গরিমা আছে তো, আমি একবারও আমি বলেছি আমার 2 বোন আছে তো, বছরে 12টা মাস, 6 মাস আমি মেজো বোনের কাছে মানে তনয়ের কাছে থাকবো, যার ডাক নামটা বলেই দিলাম, যাকে ভালোই হয়েছে। 6 মাস আমি তনয়ের কাছে থাকবো, আর 6 মাস আমি বনায়ের কাছে থাকবো, আর ওরা আমাকে রাজার হালে রাখবে। তুমি থাকলে যেরকম রাখতো, আমি থাকলেও সেরকম থাকবো। সেই চিন্তাটা দেই, মানে আমার ওই জন্য ওর খুশিটাই আমার কাছে অনেক বেশি খুশি। এবার আমি অনেক কথা বলে ফেলেছি, এবার ওর জার্নিটা কিভাবে ও এই হ্যাঁ, মানে মল্লিকা দি অ্যাকচুয়ালি এত সুন্দর কথা বলে না, আমি এবং মালবিকা দি দুজনে মুগ্ধ হয়ে দেখছিলাম। জার্নালিজমটা আমি কি করো না তুমি প্লিজ। এবার যে ক্যামেরার পেছনে রয়েছে তাকেই জিজ্ঞেস করি, তাহলে কি বুম নিয়ে তোমার সাথে আমার যখন শুটিং থাকবে না, আমি কি ঘুরে ঘুরে বেড়াবো নাকি? তাহলে আমাকে ও মারবে, বলবে এমন তুমি অনেকের প্রফেশনে ভয় ধরে আগে আরেকটুখানি মালবিকাদির সাথে একটুখানি কথা বলি। মল্লিকাদি এত 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 সুন্দর করে বলছিল, এত বক বক না, এটা কিন্তু সুন্দর করে বলছিল, যেটা কিনা আমি তুমি দুজনে এই যে না আমরা শুধু আই কন্ট্যাক্ট করছিলাম, মল্লিকাদি কিন্তু বলছিল তোমার কাছে যে প্রশ্নগুলো, এই যে একটা বলিউডে একটা মানে এইরকম একটা জায়গাতে কাজ করা, এই কাজের অভিজ্ঞতাটা একটুখানি শুনবো, আর যে কাজটা কিভাবে আসলো, আর তুমি কেনই বা এই কাজটাতে তুমি মানে করতে চাইলে, সবটুকু একটুখানি তুমি যদি একটুখানি বলো, আর কাজের সিনেমাটার নামটা একটুখানি শুনতে।
সো প্রথমত তো কাজ যেই ডিরেক্টরের সাথে কাজ করছে ওনার সাথে কাজ করাটা মানে তোমার লাস্ট থেকে শুরু করি, কোয়েশ্চেনের যে তুমি কোয়েশ্চেনগুলো করো তার লাস্ট হচ্ছে না বলার কোনো জায়গা নেই। প্রকাশ যা সিনেমা কে করেনি সেটা তো আমি মানে অজয় দেবগন থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা कैफ, রণবীর কাপুর, করিনা কাপুর, এভরিবডি, দীপিকা পাড়ুকোন, এভরিবডি সবাই করেছে, মাধুরী দীক্ষিত, শাবানা আজমি সবাই করেছে। তো ওনার সিনেমা না বলার কোনো কারণ নেই, সো এই জন্য করা। সেকেন্ড হচ্ছে যে কি করে পেলাম এই সিনেমাটা, ডেফিনেটলি অডিশন দিয়ে। আমি একটা কথা সবসময়, এটা আমি বাড়িতে মাকে বলি সবসময়, মা আমি তো জাহ্নবী কাপুর নয়, আমি তো কোনো স্টার কিড নয়, বা আমার পেছনে কোনো বড় প্রডিউসারের হাত নেই, বা আমি প্রডিউসারের ছেলে মেয়েও নয়, তো ডেফিনেটলি নেপোটিজম তো হবেই না। তো আমার কথা হচ্ছে যে কলকাতায় যখন আমি স্টার্ট করেছিলাম তখন কলকাতা সুন্দরী হওয়ার পর ব্যাক টু ব্যাক কাজ পেয়ে গেছি। তখন মালবিকাকে নাও, মালবিকার সাথে ভালো ব্যবহার আছে, নাও মালবিকা খুব ভালো মেয়ে, নাও ওইটা করতে পারবে না এইভাবে। কিন্তু বলিউডে এইভাবে কাজ হয় না, যেটা আমাদের জন্য, যারা আমরা আউটসাইডার তাদের জন্য খুব প্লাস পয়েন্ট, যে অ্যাটলিস্ট তোমার মধ্যে যদি ওই টেনেসিটি থাকে, ট্যালেন্ট থাকে, পারফরমেন্স দেখানোর মতো যোগ্যতা থাকে, তাহলে তুমি কাজ পাবে। নাহলে নওয়াজুদ্দিন সিদ্দিকী কাজ পেত না, সেও স্টার্ট করেছিল একটা সারফারোজে একটা ছোট্ট রোল থেকে, পঙ্কজ ত্রিপাঠী স্টার্ট করেছিল একটা ছোট্ট রোল থেকে রানে। তো তারা যদি আজকে সুপারস্টার হতে পারে, মেগাস্টার হতে পারে, তার মানে ডেফিনেটলি ট্যালেন্টকে মানে প্রায়োরিটি দেওয়া হয় বলিউডে। তো সেই জন্য আমাকে আমি কোনোদিনই আমি কমফর্ট জোনে থাকলে কিন্তু আমি নিজের প্রতি এতটা খাটতাম না। আমি বম্বেতে গিয়ে একটা জিনিস দেখেছি, যে ইনফ্যাক্ট সবাই হয়তো দেখে, যাদের কমফর্ট জোন থেকে না বেরোলে তুমি সেই জায়গায় পৌঁছতে পারবে না। এটা আমি নরেন্দ্র মোদীর একটা কোট থেকে বলছি, যে अगर आपको बहुत आगे बढ़ना है ना, कहीं बहुत जगह नाम बनाना है आपको, तो आपको कम्फर्ट जोन से निकलना ही होगा। যদি কমফর্ট জোন থেকে না বেরো তাহলে তুমি ওই জায়গাটায় পৌঁছে তোমাকে নিয়ে কেউ লিখবে না। খুব কষ্ট করতে হয়, বিশ্বাস করো, খুব কষ্ট করতে হয়। কেন? অনেকগুলো দিন একা থাকতে হয়, অনেক রিজেকশন পেতে হয়। কলকাতায় এতগুলো সিনেমা করে গেছি, আমি তো এত কাজ জানি। তো ये वाला ऑडिशन देना होगा आपको, आप सही हो आपको लिया जाएगा, नहीं हो तो कोई नई लड़की है जो आपसे कम एक्सपीरियंस है लेकिन आपसे अच्छा किया है, तो उसको लेंगे हम। তো এই জিনিসগুলো, এই রিজেকশন থেকে তাতে কি হয় বলো তো, জিদ তৈরি হয়। আর তোমার মধ্যে যদি মানে জিদ থাকে, আমি হয়তো কলকাতা বম্বে করেও হয়তো কাজ অনেকে করতে পারতাম, কিন্তু আমার মনে হলো যেই জায়গাটাতে আমি কিছু একটা বানতে চাইছি, কিছু একটা হতে চাইছি, সেই জায়গাটা 100% দিই না, দেখি কি হয়। আর আজকে আমি প্রকাশ ঝা সিনেমাটা অডিশন দিয়ে পেয়েছি, আমি গর্ব করে বলছি। আজকে আমার গর্ব এই জন্য হয়েছে যে আমাকে কেউ রেফার করে দেয়নি যে মালবিকা আমার সাথে পরিচিত, ওকে একটু নিয়ে নিন। আর এমন একটা ডিরেক্টর আমি ফিল্ম করছি প্রকাশ ঝা, যে কারো তোয়াক্কাও করে না। বিকজ আই হ্যাভ সিন লাস্ট 1 month আই হ্যাভ সিন হিম, যে উনি কাউকে তোয়াক্কা করেন না, কাউকে নয়। মানে ওখানকার বিধায়ক আসছেন, এমপি আসছেন, দে আর লাইক প্রকাশ যে বসে আছে দাঁড়িয়ে, যতক্ষণ উনি কথা বলবেন ততক্ষণ কেউ কথা বলতে পারছে। তার মানে ওই মানুষটা যখন আমাকে কাস্ট করেছে, রাইট নাও আই এম ফিলিং কে কুছ তো হ্যায় বাত, আদারওয়াইজ নেই, উসমে তো নেই, হতে পারে। আর আমার একটা জিনিস সবসময় আগে থেকে ছিল, যে ছোট ছবিতে বড় কাজ করব, লোকে দেখলো না। আমি খুব ভালো কাজ করলাম, লোকে দেখলো না। কিন্তু আমি বলছি আমি বড় কাজ করেছি, আমি এখানে আমার এত রোল, আমার এই সেই, লোকে দেখলোই না, কি লাভ? আমার অলওয়েজ ছিল যে বড় ছবিতে যদি আমি ছোট কাজও করি, বাট দিস রোল ইজ নট ছোট, অনেক বড়, বাট আমার যেটা ছিল যে আমি বড় ছবিতে যদি ছোট কাজও করি না, এটা নোটিস হবে, লোকে দেখবে। আজকে ববি দেওয়ালকে যদি অ্যানিমাল ঘোরাতে পারে তার স্টারডম, ছোট কাজ, डायलॉग नहीं, ताहले बॉलीवुड में कुछ भी हो सकता है, बट आपको जब हो सकता है ना, आपको दिखाना होगा एंड बी रेडी फॉर दैट অলওয়েজ। সো এটাই আমি বলতে পারবো না, বিশ্বাস করো, বিকজ আই হ্যাভ সাইন্ড এ NDA
যেটা ওখানে সাইন করানোই হয় যারা দোজ হু আর ডুইং প্রাইমারি ক্যারেক্টার। আমি এখনো পর্যন্ত কোনো লুকও ছাড়তে পারবো না। আই এম নট লাইক, আমাকে বলারও বলতেও চরিত্র বলতে পারো আমরা, মানে আমি মাকে এটাই বলছিলাম, আমরা হ্যাবিচুয়েটেড এখানে শুটিং এর মধ্যে প্রেস চলে আসছে, আমরা বলছি চরিত্র কি বলো, আমার না এই চরিত্র ওই চরিত্র। ওখানে একটা ফটোও তুমি তুলতে পারবে না তোমার লুকে। আমি আমার যখন ফ্যানেরা আসছে আমি লুকের সাথে আমি বলছি দাঁড়াও আমি চেঞ্জ করে আসবো তারপরে আমি ফটো তুলবো। এই যে পুজোর মরশুম, পুজো মানে তোমার বাড়িতে আস্তে আস্তে তো পাশে বড় বড় 2-3টে পুজো হচ্ছে, পুজোয় কি করছো, মানে পুজোর খাওয়া দাওয়া থেকে পুজোর কি প্ল্যান? পুজোয় আমাদের বোনেদের মানে একটু সাজগোজ করব, বন্ধু বান্ধবের বাড়িতে যাব, ভালো মন্দ খাবো। অনেক জায়গায় ইনভিটেশন আছে, হ্যাঁ। সেই সব তাদের বাড়িতে যাব, তাদের বাড়িতে দুর্গাপুজো হয় সেখানে ভোগ খাবো। আর যা যা নতুন নতুন পার্টিকুলারলি আজকে সকালবেলাই বলছে মা প্রচুর খাটি, কিন্তু লুচি, সাদা আলু চচ্চড়ি মা এসব করেছে, মা প্রচুর খাটি, মিষ্টি দিয়েছো, লোভে পড়ে মিষ্টিটা খাচ্ছি কিন্তু অর্ধেকটা দাও। ডায়েট ফর না, বলছে এবার তো- ডিউরিং দিস পিরিয়ড ষষ্ঠী, সপ্তমী, হ্যাঁ, ষষ্ঠী, অষ্টমী, নবমী, সপ্তমী। দশমী খুব ভালো করে আমি তো খাবো, ও তো সবসময় খায়। এটা মা দর্শক না বললেও হতো, দর্শক দেখেও বুঝতে পারে। না না না, ডোন্ট গেট মি রং, মানে আমিও সবসময় খাই, মানে মায়ের হাতের খাবার খাই। ভীষণ একদম, বাকি সব সময় সুন্দর। ও বাবা কাকি, মহিলা জানে মনে হচ্ছে আমি বাইরে থেকে এসেছি। না, মানে মা বাইরে এটা থেকে factory। না না, কাকিমাকে সব সময় সুন্দর লাগে। যে ও তো সবসময় মায়ের হাতে খায়, আমি ব্লেস হয়ে মায়ের হাতে খাই না, নাহলে এরকম হতাম। মায়ের এত ভালো ভালো রান্না মা বানায়, না খেয়ে পারাই যাবে না। মানে মা আমার কাছে গেছিল আমি কিছু এক মাস আগে, মা এত ভালো ভালো খাবার বানাচ্ছেন, মা থ্যাংক ইউ তুমি আমার কাছে থাকো না। কেন না আমি মা, তুমি আরো এত বরঞ্চ ভালো- মাকে কন্ট্রোল করা যায়, আমার শাশুড়িকে কন্ট্রোলই করা যায় না। কন্ট্রোল করা যায় না ইন দ্য সেন্স, খেয়ে নাও না মা, তুমি সারাদিন শুটিং করো আজ, মা আমি বিশ্বাস এত করো ভালো রান্না করে না, এই যে যেটাই ওর শরীর যাই মোটা হয়েছে, এটা আমি থাকলেও আমি বডি মোটা। শেমিং করছে কিন্তু, দেখছো তো বারবার। আমি থাকলেও আমার মনে হয় যে একটা জিনিস তো আমি বোম্বেতে গিয়ে হয়েছে যে আমি এরকম হইনি, নাহলে আমি এরকম না না, আমি বোম্বে গিয়ে যখন থাকলে- খাওয়াচ্ছি, রান্না বান্না করেছি, বন্ধুরা এসে সব খাচ্ছে, বলছে কি সুন্দর কাকিমা, এত ভালো রান্না বান্না, আর নিজেই খাচ্ছি কি বলতো, অল্প অল্প করে, মা তুমি কিন্তু মোটা করে দিচ্ছ আমাকে। আরে আমি কিন্তু আমার এরকম তারপরে করে শুটিং ছিল, তারপরে তো শুটিং ওর কিন্তু এরকম করে মা জোর করবে না, আমি খাবো না মা, আমি খাবো না। অ্যাসাইনমেন্ট আছে, মারা যেটা লুচি বায়না করলো, বলে লুচি খাবো করে, এবার তারপরে যেই লুচিটা দিয়েছি, তরকারি দিয়েছি আর একটা মিষ্টি দিয়েছি, আমি যে একটা এটা নাড়ুর মতনই খেয়ে দিয়েছি আমার সঙ্গে, বলে মা এরকম করে খাইও না মা, এরকম করে কতটা খাওয়ানো বলো তো, কষ্ট করে বলছি আমি, এটা খাইও না মা। না 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 আমি বলি না, ও কিন্তু খেতে খুব ভালোবাসে, খুব খেতে ভালোবাসে, ছোটবেলা ফুড লাভার, আমরা 3 বোনই ফুড লাভার, মানে আমাকে দেখে প্রমাণ পাওয়া যায়, ওকে দেখে পাওয়া যাচ্ছে না। কিন্তু যেটা হলো ছোটবেলায় ও এত, মানে আমরা সবাই খেতে ভালোবাসি, ও এত খেতে ভালোবাসে, মা 1 গ্লাস দুধ বেচেছে, সেটা মা পেরাপেরি করে, আর ও তো ভীষণ শান্ত ছিল, একবার ওকে যেচেছে, বলছে যে ওটা খাবি, খাবারের ব্যাপার। না না খেতে না ভালোবাসলে কাঁদবে মানুষ, এবার বলছে যে খেয়ে নিবি দুধটা, ও বলেছে যে না খাবো না, আস্তে খুব আস্তে ধীরে কথা, এখন তো মানে একটু আগে খুবই আস্তে ধীরে, না খাবো না, এবার আমাকে বলছে না 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 আমি খাবো না, এবার ছোট বোনকে বলেছে, ছোট বোন বলছে না না আমি খাবো না, এবার ছোট বোনকে কি করা যায়, জোর করা যায়, খেয়ে নে বলছি খেয়ে নে, কেউ এবার ভাবছি এটা কোথায় তুলবো, এইটুকু খেয়ে নে, খাইয়ে দিয়েছে। এবার দেখছে মা, এবার দেখছি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এরকম করে, আমি বলছি, মা বলছে কি হয়েছে মা, লেগেছে কোথায়, আর খুব শান্তশিষ্ট তো, কোথাও লেগে গেছে বা কিছু হয়েছে, পেট যন্ত্রণা গেছে, কি হয়েছে মা, কিছু হয়েছে, কিছু কষ্ট হচ্ছে, কিছু হয়েছে না, তুমি আমাকে আর একবার জিজ্ঞেস করতে পারতে তো, আমি খেতাম দুধটা। সো সুইট। প্রচুর লোকজন আছে কালী বিয়ের সময়, সবাইকে খেতে দিচ্ছে, দিয়ে সবাইকে পায়েস দিয়েছি, ওকে আমি দিতে ভুলে গেছি, এবার চুপচাপ খেয়ে টেয়ে উঠে গেছে, এবার গিয়ে মানে খাটে গিয়ে শুয়ে শুয়ে কাঁদছে, এবার আমাকে এটা বড় বয়সে কিন্তু আমার বড় মেয়ে এসে বলছে, ওমা বোন কাঁদছে কেন, আমি ছুটে গেছি দৌড়ে 3 তলা, কি হয়েছে বাবু, ও কাঁদছো কেন,
না এমনি আমি কেন বলো সত্যি তো বলো বলো তখন বলছি তুমি তো আমাকে পায়েস দিলে না সবাইকে দিলে আমি বলছি এ বাবা তুমি তো আমাদের এরকম কি? হয়তো রান্না হয়েছে মা বললো ও মামা তুমি চিংড়ি মাছ করেছো বললে কই চিংড়ি মাছ এই দেখলি ভুলে গেছি দাঁড়া দাঁড়া দিচ্ছি ও কি বলছে চুপচাপ শুনে নেবে চিংড়ি মাছটা করেছে কই দিল না তো তারপরে পরে বলবে কি তুমি দিলে না তো আমি খেয়ে এটা মা বলছে পায়েস আমি দিচ্ছি বলতেই তো আমি ভুলে গেছি এত লোকজন খাচ্ছে করছে ভুলে গেছি এখন আমি মাকে বলেছি মা এবার ইনফ্যাক্ট এই রিসেন্টলি ঘটনাটা বলছি রিসেন্ট ঘটনা হচ্ছে আমার একটা আমি কম খাই বাট আমার একটু সাজিয়ে গুছিয়ে খেতে ভালো লাগে তো আমি মাকে এটা বলে দিয়েছি মারা কি হয় না মেয়ে তো এটা খেনে ওটা খেনে সেটা খেনে এরম করে ধর দিয়ে দিল থালার উপরে কিছু একটা মাকে আমি পুরো বম্বেতে বলে দিয়েছি মা আমি যখন যাব আমাকে পুরো জামাইয়ের মতো পুরো খেতে দেবে বিকজ আমি খাই ছাই না খাই তুই তো খাস না এইটুকুনি খাস আমি না খাবো না তুমি আমাকে দেবে ওরকম করে সাজিয়ে তার কারণে আমি দেখতে চাই মানে আমার মনের মধ্যে মানে হবে যে না আমি এই জিনিসগুলো আবার শাশুড়ি আবার এটা শুনে সেই বলছে দাঁড়াও ও আসবে আমি সব সাজিয়ে পুজোর সময় আমি তার মানে এতটাই মানে টেনশনে পড়েছে সব সাজিয়ে দিয়েছে এবার বেগুন ভাজাটা গরম করতে বেচারা মাইক্রোওভেনে দিয়েছে এবার ভুলে গেছে এরকম মা দেখেছো মা তোমাকে সব আমি জামাই আদর করে সাজাতে আমি বেগুন ভাজাটা যে সামনের পাতে দেবো তোমায় ভুলে গেছি আমরা তোর বেলায় এটা খুব কোইন্সিডেন্স আছে তোর বেলায় কিন্তু কালকে এসে কি করেছে ও দিদি খেতে দিচ্ছে মাংস দিয়েছে বলছে এই আর একটা মাংস দে আমি এবার কিন্তু যেতেই চাইবো বাবা আমি ওরকম করবো না আমি ওরকম করবো না শিখে গেছে বাবা না রে দিদি এবার আমি শিখে গেছি রে না বললে যেতেই চেয়ে মা বোম্বে দেখলাম সবাইকে খেতে দিচ্ছে সব চেয়েছে চেয়েছে হ্যাঁ আমার বন্ধুরা সব মা গেছে সব আন্টি এ দিয়েছে ও দিয়েছে এ বহুত আচ্ছা হবে আমি ভাবছি বাবা আমার মায়ের থেকে চেয়ে চেয়ে খাচ্ছে আমি আমার মায়ের থেকে চাইতে গেলে আমার এত কষ্ট লাগে আর নয় দিদি আমি শিখে গেছি এটা দিদি দুটো হাড় পড়েছে রে ওখানে আমি মাংস বেশি বানিয়ে খেতে পারি না কষ্ট হয় আমার এই আমাকে মাংস দে আমি এরকম মাংস খাই না আমি শিখে গেছি আমি যে খাবো আচ্ছা কাকি এই যে তুমি যে বললে যে না জামাইদেরকে যে সাজিয়ে দেয় সেভাবে থালিটা সাজিয়ে দিতে কিন্তু কাকিমাও তো ইচ্ছা করে যে না সেরকম করে এক জামাইকে না হয় পেয়ে গেছে যে আমরা জন্মষষ্ঠীতে এসেছিলাম খুব সুন্দর গুছিয়ে দিয়েছিল সাজিয়ে কি অসম্ভব সুন্দর লাগছে তাই না কাকিমা তোমার তো ভালো লাগছিল তুমি তো চাও যে না আর এক জামাইকে পাশে বসিয়ে খাওয়াতে সেটা তো চাও আগে মেয়েকে আদর করুক ওইভাবে 2 বছর ওভাবে খাওয়া তারপরে মা যদি পাস হয়ে যায় হ্যাঁ মা তুমি পাস হয়ে গেছো এরপর কালকেই মা বলছিল তনাই এবার মানে হয়তো মা বোধহয় এই সিনেমাটার জন্যই অপেক্ষা করছিল বোধহয় সিনেমাটা সাহস করে তো না এবার একটা বিয়ে থা কর বুঝলি না কোনো একটা আমি নাম করছি না কোনো একটা নায়িকা নিয়ে বলা হচ্ছে না ওইসব বলতে হবে না আমি মা কি বলছি মা বলছে যে এবার একটা বিয়ে থা কর এবার একটা বিয়ে থা মা হ্যাঁ আমি একদম রাজি আছি মা বিয়েটা করতে একটা ছেলে তাড়াতাড়ি দেখো আমি বিয়েটা করা নেই দরকার একটা ছেলে দেখো একটা ছেলেকে তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছি তুমিও খুশি মানে আমার জন্য বিয়ে করবো না মা বলছে একটা বিয়ে কর একটা বিয়ে তুমি ছেলে দেখো আমি ওই ছেলেটাকেই বিয়ে করবো ব্যাস একটা বিয়ে হয়ে গেল আমার না ভালোই তো হবে বলো রুদ্ররও একটা সঙ্গী পাবে ছোট বোনের মানে আমি তোমাকে কি ইন্টারভিউ স্টার্টিং এ কি বললাম আই ডিজার্ভ দ্য বেস্ট I do not settle for less তো আমি ওই লেস করতে বলছি না তুমি বেস্ট আমি হ্যাঁ খোঁজা আরে বাবা খোঁজো যে শোনো বেস্ট ডিজার্ভ করি মানে যে ডিজার্ভিং সে আমাকে খুঁজবে আমি কেন ওকে খুঁজবো মানে এই ব্যাপারে কোনো আর কিছু বলার নেই সে খুঁজবে একবার তুমি কি বলবে এই যে মালবিকা দি যে এইরকম ভাবে একটা বলিউডে এইভাবে যে বড় পর্দায় আসতে চলেছে কি বলবে সেইটা নিয়ে একটু করে আমি খুব খুশি এতে কেননা ও অনেক দিন থেকে লড়ছে মানে অনেকগুলোই মানে অ্যালবাম করেছে খুব ভালো ভালো অ্যালবাম করেছে আমি যখন ফিল্মফেয়ারে পারফর্ম করছি মার তখন ওই মা আমার সাথেই ছিল তখন মা আমাকে বলছিল এই স্টেজে তোকে আমি দেখতে চাই অ্যাওয়ার্ড হাতে নিয়ে ওই স্টেজে অ্যাওয়ার্ড হাতে নিয়ে কারা কি করে যাব সিনেমা করতে হবে না তো মায়ের স্বপ্ন তো পূরণ করতে হবে আমরা কিন্তু সবাই মায়ের স্বপ্নই পূরণ করেছি মানে তোমরা যদি তুমি যদি মানে তুই যদি দেখিস
সিনেমা সিরিয়াল এটা কিন্তু মা খুব মানে টিভিতে দেখতে তুই যদি, কিন্তু আমি বলি ও কিন্তু মায়ের স্বপ্নে, ও কিন্তু এমবিএ নিয়ে পড়াশোনা করেছে, এমবিএ করেছে, ও কিন্তু ল করেছে, হ্যাঁ ও ল পাস, হ্যাঁ ও এলএল মানে তোদেরকে সার্টিফিকেটটা দেখাবো, এর পেছনেই সার্টিফিকেটটা রয়েছে, ওটা বার কাউন্সিলের মেম্বারও, হ্যাঁ। তো সব কিছু করার পরও মায়ের খুব মানে এই জানি না মায়ের পর না আমি না না ওটা না, আমি ওইটা বলতে আগে পুরোটা শেষ করতে দে। এমবিএটা করার পর ও সিনেমা করলো এই মিস্টার আমি ক্যাট দিয়েছি, আমি গ্রাজুয়েশন করতে করতে ক্যাট দিয়েছি, তারপর আমার সিনেমা হচ্ছে। হ্যাঁ তারপরে তারপরে লটা, আরে ওর পড়াশোনার দিকে ন্যাক ছিল বলেই তো ও সিনেমা করতে করতেই ল কমপ্লিট করলো। আমার বলবো দৌড় একটা জিনিসে ঢুকে গেছে, আর দরকার নেই ছাত্র পড়ার তো। আর এবার ওর কিন্তু পড়াশোনার প্রতি ন্যাক ছিল, যেহেতু মায়ের ওটা একটা মানে স্বপ্ন, কি জানি আমি জানি না, মায়ের রূপালী পর্দার প্রতি খুব অ্যাট্রাকশন আছে, কিন্তু উত্তম কুমারকে মনে মনে ভালো টালো বাসতে হয়তো, তাই জন্য হয়তো রূপালী পর্দার প্রতি প্রচন্ড মায়ের একটা টান আছে। মনে হয় আমি তো যেরকম আমার ওই ইচ্ছেটাই ছিল নাচ গান, সবসময় আমার ওটাই, আমার নিজের নাচের স্কুল ছিল, এ করছে। মানে আমার বৌদিরাও যেত যখন প্রাইজ আনতে যেত, এবারে প্রাইজ আনতে যেত, আমি তখন বলছি যে মানে সেকেন্ড থার্ড সব হয়ে গেছে, আমি বলছি ফার্স্ট যখন হবে, সেকেন্ড হয়েছে, থার্ড থেকে অ্যানাউন্স করছি যে থার্ড এ হয়েছে, ওকে দেখি আমার গলা মা অত দূর যাবে, থার্ড এ হয়েছে, সেকেন্ড এ হয়ে গেছে। এবার আমার খুব টেনশন হচ্ছে যে তাহলে আর, কিন্তু আমাদের সময় আমি বলবো, আমাদের সময় যখন আমাদের নাচের কম্পিটিশন হতো, 90s-এর কথা বলছি, তখন সব তাবর মানে সবাই না, মানে যখন কম্পিটিশনে নামতাম, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, 19-20 মানে নাম্বারিংও হতো, মানে ধরো কেউ যদি 30 পেত, কেউ হাফের জন্য ফার্স্ট হতো, সবাই এত ভালো ছিল। এবার আমি তো খুবই ধুর মায়ের এই স্বপ্নটা পূরণ করতে পারলাম না, মানে এই কম্পিটিশনটা পারবো না, ঠিক আছে পরের কম্পিটিশনটা। মা হঠাৎ করে পাশ থেকে বলছে জুতোটা পর, আমি চুপ করো না মা, কি বলছে এসব কথা, জুতো কেন পরবো, জুতোটা পরে না না, আমার ওই মাইমা বলছে যে মনটা খারাপ হয়ে গেছে, দাঁড়াও না অ্যানাউন্স করুক, তারপরে ওর নামে অ্যানাউন্স করবে। আমি বলছি মা আমার নাম অ্যানাউন্স করবে, এখানে সবাই এতগুলো বসে আছে, তুমি না কি বলো, মনে হয় জুতো পরতে যদি, আর মাকে খুব ভয় পেতাম আমরা 3 বোনই, জুতো পরতে যদি 5 মিনিট নাম ডাকবে, আর 5 মিনিট যদি জুতো পরার জন্য টাইম নিয়েছো, তখন কিন্তু বাড়ি গিয়ে আমি ভয় জুতোটা পরে বসেছি। আর মনে একটা হয় না যে তোমার ওই যে বোন বললো, আমার প্রতি একটা এক্সপেকটেশন ছিল, ওইটা না ফুলফিল করতে, আমি মনে ভাবছি ঠাকুর মা এত আমার প্রতি এতটা এক্সপেক্টেড যে আমি পাবো ফার্স্ট প্রাইজ, ভগবান এ কিছু হঠাৎ করে বললো মল্লিকা ব্যানার্জি ফার্স্ট, কে বলুন তো কে, মল্লিকা ব্যানার্জি। দেখলি 5 মিনিট যদি দেরি হতো, আমি আর ওটাতে কনসেন্ট্রেট করছি, আমি ভাবছি মা জানতে পারলো কি করে এটা। মা এতটাই আমার এই মানে নাচ নিয়ে কনফিডেন্স, ওই থেকেই না মায়ের হয়তো হয়েছিল যে ও এত ভালো নাচতে পারে, এত ভালো এ করতে পারে, ও হয়তো অভিনয় করবে, এই থেকেই না হয়তো মায়ের ইন্টারেস্ট। আর আমার বাবা ভীষণ যাত্রা থিয়েটার করতো, মানে এটা আমার না মানে আমার মানে রক্তেতেই রয়েছে। আমার বাবা ভীষণ ভালো, আমার বাবার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, আমার বাবা সবটা পারে। এখন বাবা অসুস্থ, আমার বাবা সবটা, যেরকম যাত্রা করতো সেরকম থিয়েটার করতো, মানে সেরকম গান গাইতো, সেরকম বাবার প্রজেক্ট ওয়ার্ক, বাবা এই প্রজেক্টের সায়েন্সের প্রজেক্টগুলো তুমি করে দেবে, সেরকম আঁকতে পারতো, মানে বাবা সবটা পারতো, তাই না, সব পারতো। তো সেটাই হয়তো বাবার কাছে। আর ওই আমার শখটা, তারপরে আমি টুকটুক করে বহু সিনেমাতে ব্যাকআপ ডান্সারের কাজ করেছি, আর ব্যাকআপ ডান্সারের কাজ করতাম আর ভাবতাম যে এইটা আমার লাইফ নয়, এইটা আমার লাইফ হতে পারে না, কারণ আমি পেছনে দাঁড়ানোর জন্য আসিনি। মানে লোক মানে নায়িকাদের যখন পাফ করতো, আমিও মানে এমন অ্যাটিটিউড নিয়ে দাঁড়াতাম, আমি নিজে দেখেছি যে এমন আমি অ্যাটিটিউড নিয়ে দাঁড়াতাম, মানে মেকআপের কেউ
সরে গেলেও তোমাকে কি একটু পাফ করে দেবো নাকি, ওদের পাফটা বের করে। আর আমি ঠাকুরকে এটাই বলতাম যে তারপরে হয়নি, তারপরে বিয়ে হয়ে গেছে সেটা অন্য কথা, তারপরে আবার বহুদিন পরে ফিরেছি। ঠাকুরকে বলতাম ঠাকুর যেন এটা না, ও যেন আমাকে ওই দয়াটা না দেখায়, করে দেবো নাকি না, ও যেন এটা ওর কাজ হয়। এখন যখন আসে না দিদি একটু পাফ করে নাও, আমি যখন বলি দা ছাড় না কেন কিচ্ছু এই মাত্র এসি, তখন মনে মনে ভাবি বাবা আমি তো তখন ওইটাই চেয়েছিলাম, ওই ম্যানিফেস্টটাই করেছিলাম আজকে। ওই জন্য ম্যানিফেস্ট খুব কাজে দেয়, খুব কাজে দেয়। টলিস্কোপের দর্শকদেরকে কি বলবে? তিনজনের কাছ থেকে কিন্তু শুনি। টলিস্কোপে দর্শকদের একটাই কথা বলবো, পুজোয় ঘুরুন, মনের মতো করে খান, ডাক্তার বর পাশে নেই তাই জন্যই বলছি, যা ইচ্ছে করে সেটাই খান। তারপরে শুধু একটাই জিনিস করবেন যে মানে সেখান থেকে জল খাবেন না, কারণ জল থেকেই রোগের সূত্রপাত হয়, এই টাইফয়েড বলো জন্ডিস বলো, এই জল থেকেই। যা মন চায়, ওজন দেখবেন না, যা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী খেয়ে নেবেন, তারপর ওয়ার্কআউট করবেন। একে দেখে ইন্সপায়ার্ড হবেন না, আমাকে দেখে ইন্সপায়ার্ড হবেন। ঠিক আমি মল্লিকা দির সাথে ঠিক। যা মন চায় তাই করুন, মানুষকে কষ্ট না দিয়ে আপনার যা মন চায় আপনি করুন, কারণ জানবেন এটা ভাইস ভার্সা, আপনি যদি মানুষকে কষ্ট দেন আপনার কষ্ট কিন্তু রেডি। তাই জন্য আপনি নিজে যেটা করে আনন্দ পাচ্ছেন সেটাই করুন। আর পুজোতে ভালোভাবে ঘুরুন, প্যান্ডেল দর্শন করুন, ঠাকুর দর্শন করুন, ঠেলা ঠেলি গাদাগাদি ঠাকুরকে দেখা হয়? ঠাকুরকে দেখা হয়? আমি যাই না, কারণ আমি ক্লস্ট্রোফোবিক। আর ছোটবেলা থেকে বাবা এমন একটা অভ্যেস করে দিয়েছে, টিভিতে মনে আছে বোন তো, টিভিতে ঠাকুর দেখতাম আর দামি দামি খাবার খেতাম আর জামা কাপড় পরে টিভির সামনে নতুন জামা কাপড় পরে বসে থাকতাম। বাবা বলতো টিভিতে তুমি প্যান্ডেলে গিয়ে কি দেখবে, ধাক্কা ধাক্কি, ঠাকুরটাই দেখবে, প্যান্ডেলটাই দেখবে, সেটা টিভিতে দেখিয়ে দিচ্ছে। তুমি ওই সপ্তমী অষ্টমী নবমী কি খেতে চাও খাও। আমরা 3 বোন লাইন দিয়ে একরকম জামা দিত, একরকম ব্যান্ড প্যাটের মতো একরকম জামা পরে নিয়ে, সে ফটো আমার কাছে আছে। এখন টুইনিং বলে একদম। তখন আমরা করে নিয়েছি। মানে আমরা যা করেছি সেগুলো আবার ফিরছে, কিন্তু নতুন নামে নতুন কোনো কামে। 3 বোনে এক জামা পরতাম, কিন্তু আমাদের একটা জিনিস এখনো আমাদের ভাব, কিন্তু এখন একটুখানি মুশকিল হচ্ছে, আমি একটু রোগা হয়ে যাব। আমরা 3 বোনের জামা পরে নিতাম। আচ্ছা, তাই জন্যে আমার মা বাবা একটা জিনিস শিখিয়েছিল, কখনো আমার এটা বলবে না, কারণ আমাদের মজাটা বুঝিয়ে দিয়েছিল, সেটা তোমাদেরকেও বলছি, কারণ আমাদের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি। তোমাদের যদি 3 বোন থাকে বা 2 বোন থাকে, যদি পুজোর সময় তোমার 2টো জামা তোমার বোনের 2টো জামা হয়, বলবে আমার 4টে জামা হয়েছে, বোনের 4টে জামা হয়েছে। কারণ আমার মা বাবা বলতো যে তোমার 3টে হয়েছে, তনয়ের 3টে হয়েছে, বনয়ের 3টে হয়েছে, তোমার 9টা হয়েছে, ওর 9টা হয়েছে, ওর 9টা হয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে পড়ো। আমার বলে কিছু নেই, বোনেরা মানে সবাই। এখন আবার তো কি হয়েছে, মাও আমার ব্লাউজ শাড়ি যা পাচ্ছে তাই পরে নিচ্ছে, আবার দিয়েও দিচ্ছে লোকজনকে। একদিকে ভালো হয়েছে যে পুজোতে একটা যে টেনশন থাকতো যে এই আমার জামাটা পরে নেবে ও, আর নতুন জামাটা ওই আগে পরে নেবে, সেটা আর হবে না। তার কারণ আমি রোগা থেকে রোগা হয়ে যাবো, আর ও ইনক্রিজিং ডে বাই ডে। এটা সেই জন্য ইন্টারভিউতে আমি প্রমাণ করব। সেই জন্য সকালবেলা আমি যা মাকে ও যেটা এক্ষুনি বললো টলিস্কোপের দর্শকদেরকে যে খাবেন দাবেন, আমিও এটা বলবো যে প্রচুর খাবেন পুজোতে, আর বন্ধুদের সাথে দেখা করবেন, খাবার খাবেন, যা খুশি তাই করবেন। বিকজ 5টা দিনই যেটা আমরা বাঙালিরা মুখিয়ে থাকি, অপেক্ষা করে থাকি, বাট বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ, বাট এই সময়টা হচ্ছে খাওয়া দাওয়া আর আনন্দ করার সময়। বাট ফার্স্ট অফ অল আমিও খাবো, জেনুইনলি আমিও খাবো, আমি বিরিয়ানিও খাবো, লুচিও খাবো, অলরেডি স্টার্টেড। বাট আমি সারা বছর না এই দিনগুলোর জন্য, যাতে আমাকে মেহনতটা আমার সারা বছর থাকে, 5টা দিন আমি ভাবিও না, আমার মাথাটাই কাজ করে না যে আমি এটা খেলে মোটা হয়ে যাবো, এটা খেলে আমার, মানে আমি সারা বছরটা এমন জমিয়ে মেহনত করি। সেই জন্য আমি যদি এই 5টা দিন প্রচুর খাইও, তাতেও আমার শরীরের ভেতরের যে আত্মা দেবতা আছে সে বলবে
कोई बात नहीं बच्चा खा ले, तू बहुत मेहनत करती है। এত বাজে ও। আমি সেদিনকে ওকে ফোন করে বলছি বোন আমার হঠাৎ করে এরকম ওজন বেড়ে গেল, তারপরেই দেখছি একটা জিমের ভিডিও দিয়ে দিল। আমি বললাম একে না আমি আনব্লক করে দেবো, ইয়ে করে দেবো, আনফ্রেন্ড করে দেবো এখান থেকে। ও যত যেই বলছে আমরা মোটা হচ্ছি ও অমনি জিমের ফটো দিচ্ছে, এই করছে আমাকে। আমি ইন্সপায়ার করার জন্য দিই, বিশ্বাস করো। আমি ভিডিওটা দেওয়ার পর আমার বোনকে, দিদিকে, আমার যে নিস আছে তাকে বলি ভিডিওটা দেখলি? হ্যাঁ দেখেছি। इंस्पायर হলি? কত লোক ইন্সপায়ার হচ্ছে দেখে যে হ্যাঁ हमें करना होगा। না দিদি, আমরা দেখলাম ভাবলাম যে দরকার নেই, এত কষ্ট করতে পারবো না, থাক দরকার। আমি ইন্সপায়ার করার জন্য দিই, কিন্তু ওরা কিন্তু আসলে বুঝলোই না ব্যাপারটা। ও অপমান করেছে আমাকে, মিচকি হেসে অপমান করেছে। না, ও বলেছে ওর 15 কেজি ওজন বেড়েছে। বলে দিল কত কিছু। আর আমার বোনটা বলছিল, আমার বোনকে বলছিল ওরও ওজন বেড়েছে। তা আমি ওকে বললাম তোদের আমি ত্যায্য বোন করলাম, ত্যায্য বোন। আমার বোন হওয়ার বোন আর দিদি হওয়ার যোগ্যতা তোদের নেই, তোদের ত্যায্য বোন করলাম। আমার 15 কিলো ওজন বেড়েছে এরকম করছে। মিচকি হাসছিস কেন এরকম? মাকে বললাম মা এর বদলা আমি নিয়েই ছাড়বো, তুমি একদম দেখে। আমি ভিডিও দিয়েছি আমার 2 কেজি ওজন কমেছে, সঙ্গে সঙ্গে ফোন, এরপর তো তুই স্কেলিটন হয়ে যাবি। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি চাই রাখতো ফোন, একদম ভালো লাগছে। 2 কেজি ওজন কমেছে, এবার তো তুই স্কেলিটন হয়ে যাবি, আর তো তোকে দেখাই যাবে না। ঠিক আছে, নো প্রবলেম। ভগবানকে যেন বলি আমাদের বনে বনে যেন এরকমই থাকে, থাকবেও। কারণ মা বাবা যেন একটা বীজ পুঁতে দিয়েছে আমাদের, ও গাছ বেড়ে গেছে এখন। মানে আমাদের মানে আমরা জানি আমাদেরকে মানে মা বাবা আমাদের একটাই কথা বলেছে, তাদের পরে আমরাই কিন্তু 3 বোনের কাছের রিলেটিভ। মধ্যে আমার যেটা মনে হয় যে অনেক বোনেদের মধ্যে অনেক সময় ঝগড়া হয় বা একদমই কথাই হয় না, আমাদের মধ্যেও ঝগড়া হয়, মতবিরোধ হয়। বাট একটা জিনিস যেটা মনের মধ্যে গেঁথে গেছে, আর যেটা আমি নিজে দেখেওছি ওভার দ্য পিরিয়ড, যে দিদির সাথে যতই ঝগড়া হোক, বোনের সাথে যতই ঝগড়া হোক, বা আমার সাথে যাই হোক না কেন, কিন্তু আমি যখন সব থেকে বেশি নিজেকে লো ফিল করব, তখন যখন ওকে বলবো না আমি লো ফিল করছি, বা সেম ভাইস ভার্সা, আমরা কিন্তু সেটা নিয়ে ঠাট্টা করবো না পরবর্তীকালে, যে কিরে খুব তো বলছিলিস। এখন আমরা চাইবো যে ওই প্রবলেমটাকে কি করে বেরিয়ে আসানোর জন্য কি কি করতে হবে, আমরা তার জন্য সারা জীবন দিয়ে দেবে। এটা অন্য কোনো বোন বা ভাই ছাড়া অন্য কোনো রিলেটিভের, যতই আমি তোমাকে বলছি যতই নিজের কাছের হোক, সবাই তারা কিন্তু করবেই। অ্যাটলিস্ট বোনেদের মধ্যে আমি নর্মালি দর্শকদেরকেও বলছি, যতই বনে বনে তোমাদের ঝগড়া হোক, বোন ভাইয়ের মধ্যে ঝগড়া হোক, পরিবারে বাবা মায়ের মধ্যে ঝগড়া হোক, পুজোর মধ্যে আমার মনে হয় যে এই যে ইগো বা আমাদের মাথার মধ্যে একটা বসে আছে না, আমি কেন আগে কথা বলবো। তুমি ওই জিনিসটা ভাবো যে ছোটবেলায় যখন ঝগড়া হতো তখন কিন্তু আমরা মিটমাট করে আবার কথা বলতাম। তখন আমরা এটা ভাবতাম না যে কে আগে কথা বলেছিল বা কে আগে সরি বলেছিল, তখন আমাদের কাছে তখন সম্পর্কটা ইম্পর্টেন্ট ছিল। আজকাল আমরা সম্পর্কটাকেই ভুলে যাচ্ছি, আমাদের কাছে আমাদের ইগোটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইয়োর রিলেশনশিপ। কে রিলেশনশিপ যেটা রক্তের না, তার কোনো সাবস্টিটিউট নেই। যতই তুমি পাতানো অনেক কিছু করতে পারো, বাট রক্তের সম্পর্কে কোনো সাবস্টিটিউট নেই। অ্যান্ড আর অলওয়েজ ভ্যালু ইয়োর রিলেশনশিপ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। আমি একটা কথা বলতে পারি, আমরা ছোটবেলায় যেভাবে মিটমাট করে নিতাম, এখন যদি বনে বনে ভাই ভাই ঝগড়া থাকে এইভাবে মিটমাট করতেই পারেন। কিন্তু কেউ কারোর সাথে আমরা কথা বলতাম না, কিন্তু চুলের মুঠি ধরে মারপিট হলো, সবই হলো, কেউ কারোর সাথে কথা বলছে না, সবাইকে চিঠি দিচ্ছি। সরি, চিঠি দিচ্ছি আমরা। এবার এখন তো চিঠি হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে সরি বললে কেউ কোনোদিন ছোট হয় না। বড়ও যদি ছোটর কাছে সরি বলতে হয়, আমিও যদি ভুল করি আমি বোনকে বলি সরি রে বোন আমি এটা বলেছিলাম, বা ও কোনো সময় বললো। আমরা মায়ের কাছে, মা হলো আমাদের পাঞ্চিং ব্যাগ, মায়েরকে দেখলে মা সরি আজকালকার দিনে বলতেও হয় না, কথা বলুন তাতেই হয়ে যাবে, বুঝে যাবে সামনের লোকটা যে সরি বলেই কথা বলছে। সো সরি বলারও দরকার নেই, কথা স্টার্ট করুন, জাস্ট স্টার্ট টকিং। কাকিমার কাছে যে কাকিমা প্রথমত পুজোয় কি কি রান্না বান্না তুমি করবে, সপ্তমী অষ্টমী নবমী 3 দিন কি কি রান্না বান্না করবে সেটা আমাদেরকে জানাবে। আর নাম্বার 2 সেটা হচ্ছে যে 3 বোনের এজ ডিফারেন্সে তোমার মুখ থেকে শুনবে। দুই বোনকে দেখলে না 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 ছোট বড় কথা জন্মদিনই জানে
গেছে। মা এইটুকুনি জানে বড় মেয়ে মেজো মেয়ে ছোট মেয়ে, হ্যাঁ, আর মাঝে এটাই মাঝে জানি। আমার বোনের থেকে আমাকে ছোট দেখতে লাগে বলে চড় দেবো। আমাকে স্বাভাবিক কথা, নর্মালি আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম দেখলে বুঝতে পারেন আমার বোনের থেকে সবাই বলবে যে আমার বোনের থেকে আমাকে দেখতে ছোট লাগে। না 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 না, ছোট লাগে বলে সেহেতু মাঝে মাঝে এটাও মা বলতে পারে যে এটা আমার ছোট মেয়ে ওটা আমার মেজো মেয়ে, তো সে এজ ডিফারেন্সটা এতটা বলার দরকার নেই। যে বাড়িতেও যতই তোমাদের ক্যামেরার সামনে চিৎকার করুক মা 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 করুক, বাড়িতে কথা আমারই চলে। হ্যাঁ, তার মানে মেইনলি যদি দেখা যদি যায় তাহলে বড় দিদি সেই জায়গায় ডিসিশন মেকিং এর জন্য তো নাই কি করব বল এই সে, না দিদি এটা দরকার নেই, এটা করিস না, এটা হবে না, এটা ঠিক না। সো বড় তার মানে সবটা জিনিসটা ভাগ করে নিয়েছি, হ্যাঁ। মানে এই জন্য না আমাদের মধ্যে কোনো ইয়ে নেই। যখন আমাকে ইম্পর্টেন্স দিতে হয় তখন ওরা আমাকে ইম্পর্টেন্স দেয়, যখন ওকে ইম্পর্টেন্স দিতে হবে তখন আমরা ওকে ইম্পর্টেন্স দিই, যখন ছোট বোনকে ইম্পর্টেন্স দিতে হবে তখন আমরা ছোট বোনকে জেনারেলি আমরা দিই না। ও না 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 দিই 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 না, না 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 ও জানে মানে আমরা সবাই দিই না, মানে ওকে আমরা এলেবেলে দুধ ভাত করে দিই না, কিন্তু আমরা ছোট বোনকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। সব আমরা দুজনেই, সবাই মানে আমরা দুজন, ওর একটা মা নয়, ওর তিনখানা মা। ও হলো মাই ডিয়ার, ওর মতো মনের মানুষ আমি তো বলবো এই সময়ে দাঁড়িয়ে একটাই আছে। আমি হলপ করে আমি চ্যালেঞ্জ করতে পারি। ওর বন্ধু বান্ধবরাও বলবে তোমার মতন যদি আমার একটা বোন হতো, মানে আচ্ছা মা রান্নার কথা বলো, এবার অনেকক্ষণ হয়ে যাচ্ছে, দর্শকরা মারবে তোমাকে, আমাদেরকে। রান্না সকালবেলা তো লুচি মানে আর সাদা আলু চচ্চড়ি আর ইয়ে হয়েছিল, মিষ্টি দেওয়া হয়েছে। এবার চিংড়ি মাছ, ইলিশ মাছ, মাংস সব না, কাটা পোনা, গুড়জালি মাছ, সব রকম যা বললেই। আবার বাইরে গিয়েও আমরা খাওয়া দাওয়া করবো অনেক। সকালবেলার দিকটা রান্না যা হবে হবে, কিন্তু আমরা ঠিক মানে আমাদের বহু বন্ধুর বাড়ি যেতে হয়, তো যেরকম সপ্তমীর দিন একজন বন্ধুর বাড়ি যাব, অষ্টমীর দিন একটা বন্ধুর বাড়ি যাব, ভোগ খাবো, নবমীর দিন গিয়ে একটা, এবার ভোগ খাবার পর বাড়িতে, তারপরে আমি এখন আর রাতে প্লিজ দর্শকরা নেমন্তন্ন করে রেখেছে, রাত্রিবেলা আমি বাইরে খাবো। আমিও এই বাবা এর ভয়ে না আমি অনেক মাছ অনেক রকম মানে আর দর্শক না কোনো মা, এবার যদি আমি বাইরেও যাই আমি ফ্রিজটা খুলে দেখিয়ে দেবো, এই দেখ সব এনে রেখেছি একদম, মানে আমরা ফ্রিজ খুলে দেখাবো যে আমরা কিন্তু পুজোয় প্রত্যেক আমার মা আমাকে ভয় পাচ্ছে। না ওই যে বলেছে না আমাকে জামাইয়ের মতো করে সাজিয়ে দেবে, এবার ও কিন্তু ভীষণ মেন্টাল টর্চার করতে পারে, কিন্তু এখান থেকে কিচ্ছু বলবে না, চুপ করে চলে। তুমি তো এটা করে দিলে না আমায়, আমি তো ওই আশা নিয়ে গেছিলাম। মা বলছে আমি এবারে কোনো কিছু আমি ছাড়বো না। ইলিশ মাছ এনেছে ও আসার আগের দিন, ইলিশ মাছ, চিংড়ি মাছ, মাংস, কাটা পোনা, যা। আমি ভেজ খাই, আমি ভেজ খাই বম্বেতে, হ্যাঁ আর ভেজ ও খাক না খাক ওর মনে অভিমানটা নিয়ে যাবে না বোম্বেতে। আমি খাই না খাই, অ্যাটলিস্ট আমার মা বানাবে আমার জন্য, আমার মা আমাকে না ও যাবার আগে আমি ওর জন্য সব বানিয়ে দেবো, ইলিশ মাছ, চিংড়ি মাছ, মাংস। আজকে ইলিশ মাছ করা, এটা কিন্তু সত্যি, যেরকম বললাম আমার বোনের আমরা 3 মা, আমার মেয়ের 4 মা, আমি একা নয়। আর মা না এখন 5 মাস। হ্যাঁ ও বাবা, ওকে বললে বাবা ইন্টারভিউ দেখবে, মা আমাকে ক্ষমা করো। মিমি এখানে আমার শাশুড়ি ওকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, মানে ওর ঠাকুমা ওকে যা ভালোবাসে, মানে ওর ঠাকুমা একে যেরম ভালোবাসে, নাতনিকে নিয়েও, আমার নাতনি এটা হবে, আমার নাতনি ওটা হবে, আমার নাতনি ওই করতে পারে না, খুব ভালোবাসে, মানে এটা না বললে না 2টা এপিসোডে দেখিও, ঠিক আছে? একটা এপিসোডে শেষ হবে না তো। এইরকম না, এবার আমরা সত্যি শেষ করব, কারণ মোটামুটি 1-1.5 ঘন্টার ফুটেজ মোটামুটি আমরা নিয়ে নিয়েছি। পুজোর সময় ঠাকুর, কারণ প্রচন্ড ভিড় থাকবে, একটুখানি এই সমস্ত আর এত মজার একটা ইন্টারভিউ আমরা করলাম। তো থ্যাংক ইউ সো মাচ। এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা যদি দেখতে হয়, এইরকম খাওয়া দাওয়া থেকে শুরু করে, ফুপি কান্না থেকে শুরু করে, জামাইয়ের মতো থালা সাজানো থেকে শুরু করে সবকিছু যদি দেখতে হয়, অবশ্যই চোখ
রাখতেই হবে টেলিস্কোপের পর্দায়। পুজো সকলের ভালো কাটুক। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।